শুরুর ধাক্কা সামলে চেন্নাই টেস্টের নিয়ন্ত্রণে ইন্ডিয়া। আশ্বিনের সেঞ্চুরিতে স্বস্তিতে নেই টাইগাররা। 400 রানের আগে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার পরিকল্পনা, হাসান মাহমুদের বার্তা। চেন্নাইয়ে খেলাযোগের মুখোমুখি তামিম ইকবাল খান, ধারাভাষ্যে নতুন ক্যারিয়ার নাকি মাঠে ফিরতে চান। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের শুরুতেই কঠিন পরীক্ষা বাংলাদেশের সামনে, ভারতের বিপক্ষে মাঠে নামবে। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। দিনের শুরুটা যদি হয় হাসান মাহমুদ ও বাংলাদেশে, তবে শেষটা আশ্বিন, জাদেজা আর ভারতের। ব্যাটিং বিপর্যয় কাটিয়ে চেন্নাই টেস্টে সুবিধাজনক অবস্থানে স্বাগতিকরা। প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ 6 উইকেটে 339 রান। রহমান পেয়ারের রিপোর্ট। চেন্নাইয়ে প্রথম টেস্টে মুখোমুখি বাংলাদেশ ইন্ডিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান আরো পোক্ত করতে চায় টাইগাররা। টস জিতে ফিল্ডিং বেছে নিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত। উইকেটের ময়েশ্চারের ফায়দা তুলে নেয়াই লক্ষ্য। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি। 3 পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানার সাথে 2 অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। হাসান মাহমুদের বল স্বস্তি নিয়ে খেলতে পারছিলেন না রোহিত শর্মা। হাসানের বলেই ভারতের কাপ্তানের ফেরা। পরপর 2 ওভারে 2 উইকেট নিলেন হাসান। লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি ফ্লিক করতে গিয়ে ব্যাটের কানায় লেগে গিল কট বিহাইন্ড হলেন। ইনিংসের শুরুতে অফ স্টাম্পের বাইরের বলে বিরাট কোহলির দুর্বলতা। টানা 3 ওভারে 3 উইকেট নিয়ে হাসান মাহমুদ ফোটালেন আলোর রেখা। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে কোহলির ফেরা। তাসকিন আহমেদের ক্রস সিম ডেলিভারি। ঋষভ পান্তের ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচ উঠলেও সাদমান ইসলাম নিতে পারেননি। 3 উইকেটে 88 রান নিয়ে লাঞ্চে স্বাগতিকেরা। প্রথম সেশনে আপার হ্যান্ডে টাইগাররা। চেন্নাইয়ে হাসানের ডানায় চেপে যেন উড়ছিল বাংলাদেশ। কাট শটে গড়বড় করে পান্তের ইনিংস শেষ। বেশ কয়েকবার জয়সওয়ালকে বিপদে ফেলেন নাহিদ রানা। শেষ পর্যন্ত সাফল্য দেয় ধরা। 148 কিলোমিটার গতির বলে জয়সওয়াল কাটা। পরপর 2 ওভারে বাংলাদেশ পায় উইকেটের দেখা। 144 রানে ষষ্ঠ উইকেট হারায় ইন্ডিয়া। দ্বিতীয় সেশনেও দাপট দেখায় টাইগাররা। তবে দিনের শেষ সেশনে ঘুরে দাঁড়ায় স্বাগতিকেরা। ভারতকে পথ দেখান 2 অলরাউন্ডার আশ্বিন ও জাদেজা। শেষ সেশনে ভারত কোনো উইকেট হারায়নি। 108 বলে আশ্বিনের সেঞ্চুরি। প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ 6 উইকেটে 339। আশ্বিন 102 ও জাদেজা 86 রানে অপরাজিত। রহমান পেয়ার 71। চেন্নাই টেস্টে দিনের শুরুতে ড্রাইভিং সিটে, বিকেল হতেই পেছনে চলে গেল টিম বাংলাদেশ। বল হাতে হিরো হাসান মাহমুদ নিজের পারফরমেন্সে খুশি, তবে শেষ সেশনে বোলারদের ঘাটতি ছিল ডিসিপ্লিনে, বলছেন হাসান। দ্বিতীয় দিনে 400 রানের আগেই ভারতকে আটকে ফেলতে চায় টাইগাররা। চেন্নাই থেকে সাইফুল রূপকার পাঠানো রিপোর্ট। প্রথম দিনে খেলা শেষে হাসান মাহমুদকে কাছে ডেকে পিঠ চাপড়ে দিয়েছেন, বাহবা দিয়েছেন তামিম ইকবাল খান। কারণ চেন্নাই টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে অসাধারণ ছিলেন এবং রোহিত, কোহলি, শুভমান গিলদের নাচিয়েই ছেড়েছেন। দারুণ সিম মুভমেন্ট, দারুণ সুইং দুই পাশে, অর্থাৎ ইন সুইং আউট সুইং, লেন্থটা দারুণ ছিল, গতিটাও এই পিচের জন্য পারফেক্ট ছিল এবং দারুণ সফল। দিনের খেলা শেষে হাসান মাহমুদ প্রেস কনফারেন্সে এসেছেন এবং তার কাছে জানবো তার বোলিংটা সে কতটা এনজয় করেছেন এই চেন্নাইয়ের পিচে। প্রথমে বলবো যে টেস্ট ম্যাচে উইকেট পাওয়াটা খুবই আনন্দদায়ক আমার কাছে।
5 উইকেট পেয়েছিলাম পাকিস্তানের সাথে, বাট এখন ওই ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করতেছি, যতটুকু টিমের জন্য করতে পারি নিজের বেস্টটা দিয়ে। দিন 20 আগে রাওয়ালপিন্ডিতে ইনিংসে 5 উইকেট তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। তবে এবারের 4 উইকেট অর্থাৎ চেন্নাইয়ের 4 উইকেটটা বেশি স্পেশাল। বাংলাদেশ ফ্রন্ট ফুটে ছিল, ড্রাইভিং সিটে ছিল, ব্যাক ফুটে চলে গিয়েছে অশ্বিনা জাদেজার 195 রানের পার্টনারশিপে। দ্বিতীয় দিনে কি টার্গেট থাকবে টিম বাংলাদেশের? আমরা আরেকটু বাউন্ডারি মিনিমাইজ করে বোলিং করাটা খুবই দরকার ছিল, আরেকটু গুছিয়ে বোলিং করতে পারলে হয়তো রান আরেকটু কম হতে পারতো। ইনশাল্লাহ কালকে আবার যদি ওদের আর্লি ব্রেক থ্রু করতে পারি তাহলে আমরা অবশ্যই আবার গেমে ফিরে আসবো ইনশাল্লাহ। অবশ্যই 4 রানের আগে হল আউট করতে পারলে খুব ভালো হবে আমাদের জন্য, বাট এখন জিনিসটা হচ্ছে যে আপনার উইকেটে খুবই ইজি হয়ে গেছে ব্যাটিং করাটা, উইকেটটা খুবই ব্যাটিং ফ্রেন্ডলি নাও। বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় আছে, কারণ দ্বিতীয় দিনের শুরুতেই নতুন বল পাবে এবং নতুন বলে কিন্তু মুভমেন্ট থাকবে। পেসারদের জন্য আসলে উইকেট তোলা, ব্রেক থ্রু দেওয়াটা সহজ হবে। এবং আমরা জানি যে দিনের প্রথম ঘন্টাতে প্রতিদিনই আসলে ময়েশ্চার থাকে, সিমাররা একটু সুবিধা পায়, সেটাই কাজে লাগাতে হবে, নইলে আসলে ভারত 400-র উপরে চলে যাবে এবং বাংলাদেশ অনেকটাই এই ম্যাচ থেকে ছিটকে যাবে। সাইফুল রূপক, 71, চেন্নাই, ভারত। 22 গজে না, কমেন্ট্রি বক্সে পুরো দিন কাটিয়ে দিলেন সাবেক টাইগার কাপ্তান তামিম ইকবাল খান। চেন্নাই টেস্ট দিয়ে পুরো দস্তুর ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়েছে মিস্টার খানের। কেমন ছিল সেই অভিজ্ঞতা? চেন্নাই টেস্টের প্রথম দিন শেষে কেমন করলো টাইগাররা? কমেন্টেটর হিসেবেই কি ক্যারিয়ার বেছে নিচ্ছেন নাকি মাঠে ফিরছেন আবার? সব প্রশ্নের উত্তর দিয়েছেন খেলাযোগে এক্সক্লুসিভ ইন্টারভিউতে। চেন্নাইতে তামিম ইকবালের সঙ্গে কথা বলেছেন সহকর্মী নাইয়ান বিন জসিম। কমেন্টেটর হিসেবে আপনি যখন ইন্টারভিউ দিচ্ছেন আপনার কেমন লাগছে? না, আমি ক্রিকেটার হিসেবে ইন্টারভিউ দিচ্ছি। আমি এখন তো ক্রিকেট খেলা ছাড়ি নাই। একটু নার্ভাসও ছিলাম। আজকে ডেবু হিসেবে বলতে পারেন। সবকিছু ঠিকঠাক থাকলে সাদা পোশাকে টাইগার ড্রেসিং রুমেই হয়তোবা দেখা যেতে পারতো তামিম ইকবাল খানকে, কিন্তু উল্টোটা হয়েছে। ড্রেসিং রুমে না, কমেন্ট্রি বক্সে পুরো দস্তুর, শুটেড বুটেড, টাই আছে আবার গলায়, সব কিছু মিলে এই বিষয়টা একটু মানে অন্যরকম লাগছে কি না, কারণ ফুল টাইম কমেন্টেটর হিসেবে বোধহয় এবারই প্রথম আসলে এত লম্বা সময় আসলে কমেন্ট্রি করলেন। আজকে ডেবু হিসেবে বলতে পারেন। এক্সাইটিং, একটু নার্ভাসও ছিলাম, বিকজ এটা একটা এমন জিনিস উইথ এক্সপিরিয়েন্স আপনি ভালো করবেন। সো আজকে প্রথম দিন হিসাবে আমার কাছে মনে হয় যে আমি মোটামুটি ভালোই করেছি। বাট দিস ইজ সামথিং যে যত বেশি আমি করব, যদি আমি এটাকে প্রফেশন হিসাবে নিতে চাই, তাহলে আমি যত বেশি করব অত এটা ইমপ্রুভ হবে। আর সেকেন্ডলি প্রফেশন হিসাবে যদি এটা নিতে চাই তাহলে এখানে অনেক কাজও করার আছে। আসলে জাস্ট ইংলিশ বলতে পারলে এই জিনিসটা অতটা সহজ না। এখানে অনেক নিয়মকানুন জানতে হয়, আপনার ডিফারেন্ট ওয়ার্ডস ইউজ করতে হয়। সো এগুলো নিয়ে অনেক কিছু আছে। সো ডিপেন্ডস করে যে এটাকে আমি প্রফেশন হিসাবে নিব কি নিব না। মোটামুটি লম্বা সময় ধরে অ্যাজ এ জার্নালিস্ট সবসময় আসলে তামিম ইকবাল, ক্রিকেটার তামিম ইকবালের ইন্টারভিউটা নেওয়া হয়েছে। আজকের প্রথমবারের মতো কমেন্টেটর তামিম ইকবালের ইন্টারভিউ নিচ্ছি, মানে এটা আমার জন্য একটু স্পেশাল বলতে হবে। কমেন্টেটর হিসেবে আপনি যখন ইন্টারভিউ দিচ্ছেন আপনার কেমন লাগছে? না, আমি ক্রিকেটার হিসেবে ইন্টারভিউ দিচ্ছি। আমি এখন তো ক্রিকেট খেলা ছাড়ি নাই। সো কমেন্ট্রি আমি করছি বিকজ আমি এই মুহূর্তে আমাদের কোনো খেলা নাই। সো এই ফ্রি টাইমে একটা অপরচুনিটি আসছে, অ্যান্ড দিস ইজ সামথিং যে যদি ভবিষ্যতে করতে চাই তাহলে একটা ফিলও হইলো। এখনও যেটা বললাম যে এখনও ইটস টু আর্লি, অনেক নতুন। আজকে ডে 1 গেছে, আই হোপ ডে 2 ডে 3 আমার জন্য আরও বেটার হবে যা করেছি ডে 1-এ। নিঃসন্দেহে। এবং যেটা হচ্ছিল যে বাংলাদেশ কিন্তু খুব ভালো একটা শুরু করেছিল কমেন্ট্রি বক্সের থেকে, নিশ্চয়ই এই জায়গাটা একটু কমফোর্ট জোন ছিল আপনার জন্য, কিন্তু দিন শেষে যখন বাংলাদেশ একটু ব্যাকফুটে চলে গেল রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার এক্সেপশনাল দুটা ইনিংসে, কি মনে হচ্ছে আসলে, মানে এটা বাংলাদেশ কি আসলে এই টেস্ট আবার ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা? দেখেন, এটাই টেস্ট ক্রিকেটের বিউটি। প্রথম 2 সেশনটা বাংলাদেশের ছিল, বাংলাদেশ দারুণ শুরু করেছে, বাট যেই ধরনের ব্যাটিং এরা দুজন করেছে, আপনি আসলে খুব বেশি বাংলাদেশকে এখানে নেগেটিভ কিছু বলা যাবে না। খুব বেশি যে অপরচুনিটি পেয়েছে বাংলাদেশ, যে একটা ক্যাচ মিস হয়েছে বা এরকম কিছু, তাহলে আমরা বলতে পারতাম। বোলিংও মোটামুটি ভালোই করেছিল পরে, বাট দে প্লেড টু ওয়েল। সামটাইমস আপনাকে এই ধরনের ইনিংসগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ওরা আসছে, এসে কাউন্টার অ্যাটাক করেছে, উইচ ওয়েন্ট ইন দেয়ার ফেভার। So sometimes when opposition are doing better than what you are doing, you need to appreciate that. আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছি ছোটো করে, সেটা হচ্ছে যখন ক্রিকেটার হিসেবে ডেবু হয়েছিল, আপনার ক্যাপ্টেন, আপনার টিমমেট সবার কাছ থেকে নিশ্চয়ই বিভিন্ন ধরনের কমপ্লিমেন্ট আপনার কাছে ভালো লাগতো। আজকে যখন কমেন্ট্রি বক্সে আসলে কমেন্ট্রি করছিলেন,
দু একজনের কমপ্লিমেন্ট বা এই ধরনের কমেন্টস কি আসলে মনে হয় কিনা একটু কনফিডেন্সটা বাড়িয়ে দিচ্ছে, এরকম কি কথা হলো আসলে, মজার কোনো কথা হয়েছে কিনা? অনেকের সঙ্গেই তো আসলে কিংবদন্তি কি বলে আর কি ধারাভাষ্যকারদের সঙ্গে আসলে কমেন্ট্রি বক্সটা শেয়ার করেছেন। না, কথা তো অনেক কিছু নিয়ে হয়েছে, ব্যক্তিগত কিছু কিছু প্লেয়ারের ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে, আমি আমার বেস্ট অফ দ্য এবিলিটি হিসাবে আমি বলেছি। সো এইসবই, এর চেয়ে বেশি কোনো কিছু না। ধন্যবাদ তামিম ইকবাল খান। আসলে অ্যাজ এ কমেন্টেটর তার ডেবিউ হয়েছে এবং আজকের দিনটায় স্পেশালি খেলাযোগকে তিনি আসলে এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ দিয়েছেন, তার অভিমতটা জানতে পেরেছি, তার কমেন্ট্রি নিয়ে তিনি আসলে খুশি এবং এই চেন্নাই টেস্টে ভালো হতে পারে। ডে টুর জন্য আসলে অপেক্ষা, ডে টুতেই বাংলাদেশ হয়তোবা আরও ভালোভাবে এই টেস্টে ঘুরে দাঁড়াতে পারবে। তামিম ইকবাল এবং বাংলাদেশের জন্য অনেক শুভকামনা থাকবে। নাহিয়ান বিন জসিম, 71, চেন্নাই, ভারত। কমেন্ট্রি বক্স থেকে সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসালেন তামিম ইকবাল খান। চেন্নাই টেস্টের ফিল্ডিংয়ে ব্যস্ত সাকিবের বোলিং নিয়ে দিয়েছেন দারুণ এক অ্যানালিসিস। তাতেই বোঝা গেল কেবল বন্ধুর লাইভ খেলাই নয়, মিস করা ম্যাচের হাইলাইটসে সেই পারফরমেন্স ফলো করেন মিস্টার খান। কি ছিল একটা অ্যানালিসিসে? সাকিবের ক্যারিয়ার নিয়েও ধারাভাষ্য কক্ষের বাকিদের কি জানালেন টাইগারদের সাবেক ওয়ানডে ক্যাপ্টেন, জানাচ্ছেন খালিদ জামিল। আগেই জানা ছিল চেন্নাই টেস্টের প্রেস বক্স থেকে বাংলাদেশের হয়ে কথা বলবেন তামিম ইকবাল। যথাসময়ে হাজির হলেন খান সাহেব। তবে প্রথম দিনের দ্বিতীয় সেশনেই তামিমের কমেন্ট্রিতে আপনার কান নিশ্চয়ই বিশেষভাবে আটকেছে। তামিম ইকবালের সঙ্গী ছিলেন সেই সময়ে বর্ষিয়ান কমেন্টেটর ও অ্যানালিস্ট হর্ষা ভোগলে এবং ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী। আলোচনা শুরু হলো বাউন্ডারির ধারে ফিল্ডিংয়ে ব্যস্ত সাকিবকে নিয়ে। রবি শাস্ত্রী মনে করিয়ে দিলেন ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়েই মোহাম্মদ রফিকের পর সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার হয়েছেন সাকিব। সেই সাথে তিনি টাইগার ক্রিকেটের বিগ ড্যাডিও, যে বেস্ট অলরাউন্ডার। তবে 37 বছর 179 দিন বয়সী মিস্টার 75 এর সার্ভিস আর কত দিন পাবে বাংলাদেশ? কমেন্ট্রি বক্সে ওঠা এই প্রশ্নের উত্তরে তার সহযোদ্ধা তামিম জানালেন সেটা বলতে পারবেন সাকিব নিজেই। সম্প্রতি ব্যাট হাতে খুব ভালো না করলেও বোলিংটা আছে দুর্দান্তই। পাকিস্তানে উইকেট তেমন না পেলেও বল করেছেন দারুণ। তার মানে সাকিবের বিদায় নেয়ার সময় এখনো আসেনি বলেই মনে করেন তামিম। বন্ধুর খেলা নিয়মিত ফলো করেন, এমনকি সেই লাইভ ম্যাচ বাংলাদেশে বসে দেখা না গেলেও। তামিম জানালেন ইংলিশ কাউন্টিতে সারের হয়ে যে ম্যাচটা সাকিব খেলেছেন সেখানেও বল করেছেন দুর্দান্ত, শিকার করেছেন 9 উইকেট। যে ভিডিওগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোতে সাকিবের বোলিং দেখে দারুণ একটা ব্যাপার চোখে পড়েছে টাইগার ওপেনারের। তিনি বলেন সাকিব বলের গতি বাড়িয়েছেন, যেটা হতে পারে তার ক্যারিয়ারের জন্য বেশ গুরুত্বপূর্ণ। অন্তত তামিমের তাই অভিমত। বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব, তার ক্যারিশমাতে দারুণ সব স্মৃতি পেয়েছে বাংলাদেশের ক্রিকেট। দেশের গণ্ডি পেরিয়ে হয়েছেন গ্লোবাল সুপারস্টার। ক্যারিয়ারের এই অন্তিম লগ্নেও সেরা পারফরমেন্সটাই দিয়ে চলেছেন। তার মেজাজ মর্জি যারা জানেন হয়তো বুঝবেন ক্রিকেটকে হঠাৎ একদিন বিদায় জানিয়ে দেবেন সবার সেরা থাকা অবস্থাতেই। খালিদ জামিল, 71। আবারও কি ভারতের বিপক্ষে সুবর্ণ সুযোগ হাতছাড়া হতে চলেছে? বাংলাদেশের আশার হাওয়ায় বড় নাড়া দিয়েছে আশ্বিনের সেঞ্চুরি। বছরের অন্যতম সেরা নকের ভেতরের গল্প মাহদি হাসানের কাছে। একদিন এত বড় হবে, লোকে খুব করে খুঁজে বেড়াবে কার এই হীরের টুকরো ছেলেটা। সংগ্রামের দিনগুলোতে পিতার মতো আজন্ম স্বপ্ন দেখে সন্তানও। সারা পৃথিবীর তাকে মনে রাখার দিনে বাবা যেন বেঁচে থাকে, আর এভাবেই রাঙায় তালিতে। রবিচন্দ্রন আশ্বিন যেটা করলেন সেটা কেবল ম্যাচ ঘুরিয়ে দেওয়া সেঞ্চুরি নয়, যেন চিপকে নেমে আসলো ক্ষণিকের স্বর্গ। চেন্নাইয়ের পাড়াগলিতে সমুদ্র ছোঁয়া রোদ্দুরে যার আজন্ম শৈশব, সেই সাউথ ইন্ডিয়ান শেকড়ের মতো জানে চিপকের প্রত্যেকটা স্কয়ার মিটার। 144 রানের মধ্যেই 6 উইকেট পড়ে যাওয়ার পর ভারতের ঘুরে দাঁড়ানো রবিচন্দ্রন আশ্বিনের ব্যাটে যেন কোনো সিনেমার স্ক্রিপ্টের মতো। 112 বলে 102 রানের ইনিংসের ব্যাখ্যা করতে ধারাভাষ্যকাররা যে দুটো শব্দ ব্যবহার করছিলেন, ইজ এলিগেন্স। আনবিটেন নকটায় নন্দন ধ্রুপদিয়ানার স্লোগান দেখার পর ধন্দে পড়ে যেতে হয়। একে লোয়ার মিডল অর্ডারের কোনো ব্যাটার নাকি পুরনো দিনের ভিভিএস লক্ষণ? বাউন্ডারির ফুলঝুরি 4-10টা, 6-2টা। টেকনিক্যালি খুব ঠান্ডা মাথায় যে কাজটা করেছেন, 12টা বাজিয়ে দিয়েছেন বাংলাদেশের স্পিনারদের লাইনে লেন্থে।
114 রানে 6 ব্যাটার প্যাভিলিয়নে চলে যাবার পর কাউন্টার অ্যাটাকের ভাবনা, বল 1 থেকে মারার ট্যাকটিক্সের কারণে সেটেল ডাউনই করতে পারল না সাকিব মিরাজদের কেউ। দুরন্ত সম্ভাবনার পরও এই যে স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়ার দশা, তার মূলে রবীন্দ্র জাদেজার সাথে পার্টনারশিপ। শেষ হওয়ার আগে শেষ বলে কিছু নেই। জীবনের মতো ক্রিকেটেও একই নিয়ম, এখনো অনেক খেলা বাকি। তবে খেলা শেষে যদি দেখা যায় ফুসকে গেছে চিপক টেস্টটা, কোথায় পাল্টে গেছে গতি, সেটা নির্ঘাত এই পার্টনারশিপ। বিশেষ করে আশুইনে প্রিয় বাবাকে গর্বিত করার নেশা, যাকে বুথ করেছিল। মাহাদি হাসান, ৭১। 5 ম্যাচে টি-20 সিরিজের শেষ টি-20তে শ্রীলঙ্কার নারী এ দলকে 8 উইকেটে হারিয়েছে টাইগার্সরা। দাপুটে এই জয়ে সিরিজটা 4-1 ব্যবধানে জিতেছে বাংলাদেশ নারী এ দল। বৃহস্পতিবার লঙ্কানদের 16 ওভার 2 বলে 54 রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। অধিনায়ক রাবেয়া খান একাই 7 রানের বিনিময়ে নেন 3 উইকেট। 2টি করে শিকার করেন মারুফা, নাহিদা ও ফাহিমা। স্বাগতিকদের চেতনা বিমুক্তি ছাড়া আর কেউ ডাবল ডিজিটে যেতে পারেনি। মামুলি টার্গেট তারা করতে নেমেও 3 রানে 2 উইকেট হারিয়ে ফেলে অতিথিরা। তবে শুরুর ধাক্কা সামলে 50 বল হাতে রেখেই লক্ষ্য টপকে যায় টাইগার্সরা। দিলারা আক্তার ও নিগার সুলতানা থাকেন অপরাজিত। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে শুরুতে কঠিন পরীক্ষা বাংলাদেশের সামনে। ভুটানে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত, ওদের সাথে জিতে টুর্নামেন্ট শুরু করার আশা লাল সবুজদের। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে 2 দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। অর্ণবাপী রিপোর্ট। জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দল, প্রতিপক্ষ ভারত মানেই রক্তে আগুন জ্বলে। মাঠের খেলায় নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়ে লাল সবুজের প্রতিনিধিরা। এই গ্রুপে বাংলাদেশ ভারতের সাথে মালদ্বীপ। 3 দলের গ্রুপে প্রথম ম্যাচ জিতলে সেমিফাইনালে খেলার হাতছানি। ইন্ডিয়ার এগেনস্টে খেলা একটু আমাদের জন্য একটু প্রেশার, বাট আমরা ওইভাবে প্রস্তুতি নিয়েছি যেন আমরা ওই প্রেশার থেকে বেরিয়ে এসে আমাদের স্বাভাবিক ফুটবলটা খেলে ম্যাচ থেকে বেরিয়ে আসতে পারি আর কি। পুরো মাঠে তো 90 মিনিটের ম্যাচ, যে যত কম বল করবে, যে যত ভালো পারফর্ম করবে তারাই ম্যাচটা উইন হবে। ইন্ডিয়া টিমের প্রস্তুতি আমরা জানি না, হয়তো শুনেছি ইন্দোনেশিয়া, লাদাখ ওইসব জায়গায় ওরা কাজ করেছে। তো টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচটা ইম্পর্টেন্ট হয়, আবার সেটা যদি ইন্ডিয়ার সাথে পড়ে তো এটা একটা বড় ব্যাপার। সো আমার মনে হয় ফুলি ছেলেরা তৈরি এই ব্যাপারে যে কীভাবে হ্যান্ডেল করবে। গেলবার এই আসর হয়েছিল অনূর্ধ্ব-16 বয়সী ফুটবলারদের নিয়ে। ফাইনালে ভারতের সাথে 2-0 গোলে হেরেছিল বাংলাদেশ। সেই হারের প্রতিশোধ নিতে এবার মরিয়া হয়ে আছে 17 না পেরোনো ফুটবলাররা। আন্ডার 16 আমরা এখানে ইন্ডিয়ার সাথে ফাইনাল ম্যাচটা লস করছি, বাট আমরা সেম টিমটাই হয়তো একটু কয়েকটা প্লেয়ার চেঞ্জ, বাট আমরা আবার নতুন কিছু করার চেষ্টা করতেছি। ইন্ডিয়া বরাবরের মতো ভালো টিম, বাট আমরা এখানে জানি আমরা এখানে কী জন্য এসেছি। আমাদের যে টার্গেট আমরা ওটা করার চেষ্টা করব। মোর হোয়াট টু ওয়ার্ক অন, যে কোন জিনিসগুলিতে আমরা কাজ করা উচিত, কোন জায়গাটা আমাদের কিছুটা দুর্বলতা, ওগুলি নিয়ে কাজ করা ব্যাপার ছিল। আর ভুটানের আবহাওয়া, এটা তো একটু প্রথম ম্যাচে একটু কষ্ট হবেই। 7 দলের টুর্নামেন্টে বাকি 4 দল নেপাল, ভুটান, পাকিস্তান আর শ্রীলঙ্কা। অর্ণবাপী, ৭১। না ফেরার দেশে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় বিমল কর। বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালে গত 4 মাস ধরে ভর্তি ছিলেন বিমল। বার্ধক্যের নানা জটিলতার সঙ্গে শেষের দিকে নিউমোনিয়ায় আক্রান্ত হন সাবেক এই ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন মাঠে স্বাধীন বাংলা ফুটবল দলের এই সদস্যকে গার্ড অফ অনার শেষে বরদেশ্বরী মহাশ্মশানে তার শেষকৃত্য হয়েছে বলে জানানো হয় তার পরিবারের পক্ষ থেকে। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।